অর্গান ট্রেড র্যাকেট অর্থাৎ মনুষ্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা। বাইরে বোর্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্টের আর ভেতরে একটা হাসপাতাল, যেখানে গরিব মানুষদের লোভ দেখিয়ে ফাঁসানো হচ্ছিল। কিন্তু একজন গরিব মানুষ এই জালিয়াতির বিরুদ্ধে সরব হয় আর স্থির করে যে সে উচিত শিক্ষা দেবে। এই র্যাকেটের মূল পান্ডাকে কি ধরা যাবে? আজ আমরা আপনাদের দেখাচ্ছি এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, ক্রাইম পেট্রোল দস্তক। 2008 সাল, দিল্লি। ফয়জল নামের এক লোক নিজের গাড়ির ভেতরেই একটা ব্লাড টেস্ট কিট নিয়ে ঘোরে। তার সঙ্গে কুরেশি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরতে থাকে। আর শিকার বাগে আসতেই সে ফয়জলকে ফোন করে শুধু জানায় দুটো ঝান্ডু চাই, এ পজিটিভ আর এবি নেগেটিভ। ফয়জল কাজ করতে থাকে। সেই মেসেজ তৎক্ষণাৎ গুরগাঁওয়ের এক ক্লিনিকের ল্যাবের অজিত গুলাটিকে পাঠিয়ে দেওয়া হয়। সেই ক্লিনিকের বাইরে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বোর্ড লাগানো আছে। অজিত এই মেসেজ ক্লিনিকের নার্স মেরি গোমসকে দেয়, আর সে সেই খবর ক্লিনিকের ডিরেক্টর রতন কাপুরকে জানায়। রতন কাপুর তার ভাই বরুণ কাপুরকে সেই তথ্য দেয় যে তাদের তালিকাভুক্ত দুজন ডাক্তার জয়সলমেরের রমাকান্ত বানসাল আর দিল্লির ধনঞ্জয় সাক্সেনাকে তৈরি থাকতে বলে। সেই সময় ফয়জল কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজন মতো লোকেদের খোঁজ করছে। এরকম দুজন লোকের সে হুদিশ পায়, লক্ষণ সিং আর এজাজ সৈয়দ। এই দুজনেরই রক্ত পরীক্ষা সে তার গাড়িতেই করে নেয়। এজাজ আর লক্ষণ শুধু এটুকুই জানতো যে তারা ভালো একটা চাকরি পেতে চলেছে, যেখানে তারা বেশ ভালো অঙ্কের মাইনে পাবে, আর সেই কাজের জন্যই এই মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। ডক্টর বরুণ তার ভাই রতন কাপুরের সঙ্গে কুরেশির খুঁজে আনা দুই পেশেন্টের সাথে টাকার রফার বিষয়ে আলোচনা করে। এজাজ আর লক্ষণকে তৈরি করা হয়, তাদের জন্য নতুন পোশাক কেনা হয়। ল্যাব অ্যাসিস্ট্যান্ট অজিত গুলাটি আর নার্স মেরি গোমস নিজেদের মধ্যে আলোচনা করে যে কিভাবে লক্ষণ সিং আর এজাজ সৈয়দকে শর্মা আর ত্রিবেদী বানাতে হবে। 2 সপ্তাহ পর এজাজ আর লক্ষণ মেডিকেল ক্লিনিকের একটা ওয়ার্ডে চমকে ওঠে আর তাদের পেটে সেলাই দেখতে পায়। তাদের কোনো কিছু না জানিয়েই কিডনি চুরি করা হয়েছে আর বেশ চড়া দামে কারো কাছে বিক্রি করা হয়েছে। এই সমস্ত কাজ এতটাই নিপুণভাবে হয়েছিল যে দেখে মনে হয় না লক্ষণ আর এজাজ এদের প্রথম শিকার ছিল। আইন আর প্রশাসনের বিধিনিষেধ থাকা সত্ত্বেও অঙ্গের এই বেআইনি ব্যবসা বহাল তবিয়তেই চলতে থাকে। কখনো কি এসব প্রকাশ্যে আসবে? উত্তরপ্রদেশের লখনৌয়ের অরুণ রঞ্জন একটা ব্লাড ব্যাংকের এজেন্ট। সে ব্লাড ব্যাংকে রক্ত পাইয়ে দেওয়ার সময় তাদের থেকে বেশি টাকা নিয়ে অসৎ উপায়ে রোজগার করে থাকে। অরুণের টাকার খুব দরকার। গ্রামে তার একমাত্র বোন বৈভবীর বিয়ের বয়স হয়েছে, আর তার বিয়ের খরচ খরচায় অরুণ তার বাবাকে সাহায্য করতে চায়। ব্লাড ব্যাংকের সংকলন কেন্দ্রের ম্যানেজার সিনহা অরুণের বন্ধু, আর তার আয়ে সিনহারও ভাগ রয়েছে। সিনহা তাকে একটা উপায়ও বলে দেয়, নিজের কিডনি বিক্রি করার রাস্তা। অরুণ খানিকটা ঘাবড়ে যায়, কিন্তু 2 লাখ টাকা পাওয়ার কথা শুনে সে লোভে পড়ে যায়। সিনহা তাকে ডক্টর ধনঞ্জয় সাক্সেনার ঠিকানা বলে দেয়, যে তাকে এই কিডনি ট্রান্সপ্লান্টের বিষয়ে বলেছিল। অরুণ লখনৌ থেকে দিল্লিতে গিয়ে ডক্টর সাক্সেনার সঙ্গে দেখা করে, আর সে অরুণের কিডনি বিক্রি সংক্রান্ত সমস্ত ভয় মন থেকে দূর করে দেয়। অরুণ নিজের ইচ্ছেতেই কিডনি বিক্রি করতে রাজি হয়ে যায়, কিন্তু তাকে বলা হয় তাকে শুধু 1,75,000 টাকা দেওয়া হবে। অরুণকে মেডিকেল পরীক্ষা নিরীক্ষার জন্য পজিটিভ ডায়াগনস্টিক্সে পাঠানো হয়, আর তার 2 দিন পর ডক্টর সাক্সেনা তাকে গুরগাঁওতে ডক্টর বরুণ কাপুরের ক্লিনিকে পাঠায়। অরুণ ক্লিনিকের বাইরে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বোর্ড দেখে চমকে যায়, কিন্তু এই বিষয়ে খুব একটা মনোযোগ দেয় না। তাকে ভর্তি করে নেওয়া হয়। ডক্টর বরুণ তাকে কথা দেয় যে ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার পর আর সে সুস্থ হয়ে উঠলেই তাকে টাকা দিয়ে দেওয়া হবে। 1 সপ্তাহ পর ডক্টর সাক্সেনা আর ডক্টর বানসাল তার অপারেশন করে, কিন্তু ডিসচার্জের সময় তাকে শুধু 5,000 টাকা দেওয়া হয়। অরুণ হতবাক হয়ে যায়। তাকে 2.25 লাখ টাকা দেওয়ার কথা ছিল। ক্লিনিকের সঞ্চালক রতন কাপুর তাকে বলে যে তার কিডনি আদৌ নেওয়া হয়নি। অরুণ বিশ্বাস করতে চায় না। রতন কাপুর তাকে বলে যে পজিটিভ ডায়াগনস্টিক্স ভুল করেছিল। তাদের রিপোর্টে লেখা ছিল তার আর পেশেন্টের ব্লাড এবং টিস্যু ম্যাচ করছে, কিন্তু শেষ মুহূর্তে তারা এটা জানতে পারে যে ব্লাড আর টিস্যু ম্যাচ করছে না। সেজন্য অপারেশন থামিয়ে দেওয়া হয় আর তার কিডনি বের করা হয়নি। অরুণ ঝামেলা শুরু করে দেয় আর তাকে ক্লিনিকের বাইরে বের করে দেওয়া হয়। সে রাগে ফেটে পড়ে আর এই জোচ্চুরিকে কিছুতেই মেনে নিতে পারে না। তার বিশ্বাস যে তার কিডনি চুরি করা হয়েছে। সে লখনৌ পৌঁছে পুলিশ স্টেশনে এই বিষয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ চুরি হয়ে যাওয়া কিডনির বিষয়ে নড়ে চড়ে বসে। ইন্সপেক্টর এই ঘটনার বিষয়ে এসএসপিকে জানায়। সে বুঝতে পারে যে একটা বড় কেস হতে পারে। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের আড়ালে কেউ অঙ্গ প্রত্যঙ্গের বেআইনি ব্যবসা চালিয়ে যাচ্ছে। গুরগাঁওতে পুলিশের সাহায্য নিয়ে তারা এই ক্লিনিকে তল্লাশি চালায়। সেখানে উপস্থিত সবাইকে পুলিশের হেফাজতে নিয়ে নেওয়া হয় আর সমস্ত রেকর্ডস বাজেয়াপ্ত করা হয়। ডক্টর বানসাল, ল্যাব টেকনিশিয়ান অজিত গুলাটি, নার্স মেরি গোমসকে ধরা হয়। কিছু মিথ্যার জালে ফাঁসানো ডোনার আর কিডনির চাহিদা আছে এমন পেশেন্টকে সেখানকার ওয়ার্ড আর অপারেশন থিয়েটারে পাওয়া যায়, কিন্তু ডক্টর বরুণ কাপুর এবং তার ভাই রতন কাপুর দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। তারা পুলিশের হানার ঠিক 5 মিনিটের আগেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরকমটা মনে হয় যেন গুরগাঁও পুলিশ কোনোভাবে হানা দেওয়ার খবর তাদের দিয়ে দিয়েছিল। ডক্টর সাক্সেনাকে ক্লিনিক থেকে পুলিশ ধরে ফেলে।
রতন কাপুরের স্ত্রীকেও গ্রেফতার করা হয়। ক্লিনিক রেকর্ড থেকে জানা যায় যে এই ধরনের 700 বেআইনি অঙ্গ প্রতিস্থাপন সেখানে ইতিমধ্যেই হয়ে গেছে। মেডিকেল কমিটিও চমকে ওঠে। অনেক নামকরা হাসপাতালের সম্মানীয় ডাক্তাররা বরুণ কাপুরের ক্লিনিকে অপারেশন করে গেছেন। ইতিমধ্যেই বরুণ কাপুর আর তার ভাই রতন কাপুর গ্রেফতার না হওয়ার জন্য পালিয়ে বাঁচার চেষ্টা করে। এই অপরাধীরা কি ধরা পড়বে? সত্যি কি তারা মিথ্যা বলে অরুণের কিডনি চুরি করেছে, নাকি সত্যিই তার কিডনি রোগীর সাথে ম্যাচ করেনি? এবার তারপর বরুণের বাড়ি এখানে নয়। তো কোথায় ওর বাড়ি? ওর ফ্যামিলি প্যারিসে আছে, ওখানেই ওর বাড়ি। আর রতন? আমি জানি না যে ও কোথায়। হতে পারে যে বরুণের মতো ও ইন্ডিয়ার বাইরে চলে গেছে। সব এয়ারপোর্টকে অ্যালার্ট করে দাও, এই দুজন ইন্ডিয়ার বাইরে যেন যেতে না পারে। আমরা রেড অ্যালার্ট জারি করেছি, কিন্তু এখন অবধি ডক্টর বরুণ কাপুর আর ওনার ভাই রতন কাপুরের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাহলে ওরা রেড অ্যালার্ট জারি হওয়ার আগেই পালিয়ে গেছে। এই র্যাকেটের কোনো না কোনো হিস্ট্রি নিশ্চয়ই আছে, কারণ এটা গত 6 বছর ধরে চলছে। রাইট, তাই তো রেডের ঠিক আগেই এরা দুজন পালিয়ে গেল। ম্যাডাম, এই ইনফরমেশন লিকের জন্য আমি একটা ইন্টারনাল এনকোয়ারির অর্ডার দিয়েছি। দেশের সমস্ত পুলিশ স্টেশনে ডক্টর বরুণ আর রতন কাপুরের বিষয়ে অ্যালার্ট করে দাও। সব খবরের কাগজে তাদের ছবি ছাপাও, সব টিভি, সব গলি, সব এলাকায়। সকলেই যেন জানতে পারে যে এরা ওয়ান্টেড। এদের ক্লিনিকের কিডনি ডোনারদের আর কিডনি রিসিভারদের দুজনকে জিজ্ঞেস করা উচিত। আগে সমস্ত ইনফরমেশন জমা করো, তারপর এক এক করে জিজ্ঞেস করবে। ডক্টর বনসাল, ডক্টর সাক্সেনা, অজিত, মেরি গোমস, সবার মুখ খোলাও। গোয়েঙ্কা, ডিপার্টমেন্ট অফ ফরেন মিনিস্ট্রিকে খবর পাঠাও। এই ডক্টর বরুণকে ধরার জন্য প্যারিসের হাই কমিশনের সাহায্য নিতে হবে। ইয়েস ম্যাম। আমি ডাক্তার বরুণ কাপুর আর রতন কাপুরের ছবি এক্ষুনি ফ্যাক্স করছি। ওনাদের নাম আর ছবি আপনাকে পাঠাচ্ছি। হ্যাঁ, তবে ওনাদের ব্যাপারে আরও অনেক কিছু আমাদের মেডিকেল কমিটি থেকে জানতে হবে। যখনই আমরা জানতে পারবো আপনাকে জানাবো। আমাকে বলেছিল যে আমি একটা ভালো কাজ পাবো। হ্যাঁ ম্যাডাম, আমাকেও এই কথা বলে নিয়ে এসেছে। ম্যাডাম, এই ফয়জলকে আমি চিনি না। ওর সাথে আমার বাড়ির বাইরে দেখা হয়েছিল। আমার সাথে মোড়ের মাথায় দেখা হয়েছিল, যেখানে আমরা কাজের জন্য দাঁড়িয়ে থাকি। আসলে ম্যাডাম, ওরা আমাদেরকে হাসপাতাল থেকে বাইরে যেতেই দিচ্ছিল না। বলেছিল যে চাকরি পাওয়ার জন্য এই মেডিকেল টেস্টটা জরুরি। আর এখন বুঝতে পারছি ওই শালাগুলো তো আমার কিডনি বের করে নিয়েছে। এই ফয়জলও এই র্যাকেটেরই একজন। আসলে আমি অন্য একটা হাসপাতালে যেতাম ডায়ালিসিসের জন্য। ওখানেই আমার সঙ্গে কুরেশির আলাপ হয়। বাড়িতে সবাই অনেক চেষ্টা করেছে, কিন্তু কারোর কিডনি ম্যাচ করছে না। ম্যাডাম, কিডনি ট্রান্সপ্ল্যান্টে এটাই সবথেকে বড় সমস্যা। কিন্তু যদি আপনি চান তাহলে আমি কিডনি অ্যারেঞ্জ করতে পারি। এই ট্রান্সপ্ল্যান্টের জন্য কত টাকা দিয়েছিলেন আপনি? ম্যাম, 15 লাখ থেকে শুরু করেছিলেন ওনারা। ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথা আপনাকে পরিষ্কার বলছি, 11 লাখ থেকে 1 টাকাও কিন্তু কম হবে না। ওকে, শেষ পর্যন্ত 11 লাখ ঠিক হয়, আর 8 লাখ টাকা অ্যাডভান্স দিই। আগে হ্যাঁ, কুরেশির সাথে হসপিটালেই আমাদের দেখা হয়। ওই তো আমাকে রতন কাপুরের ক্লিনিকে পাঠিয়েছিল। কিডনির ডিল ফাইনাল হয়েছিল 13 লাখ টাকায়।
স্যার আমরা ডক্টর বরুণ কাপুরের প্যারিসের অ্যাড্রেস পেয়ে গেছি। যদি উনি ওখানকার সিটিজেন হন তাহলে আমাদের কিছু প্রসিডিওর ফলো করতে হবে। হ্যাঁ, যদিও প্যারিসে পৌঁছে গিয়ে থাকে তবেই। এটা খুব বড় একটা সিরিয়াস কেস। আমরা ওখানকার অথরিটির হেল্প নেব যাতে ওনার ফ্যামিলির সঙ্গে আমরা কথা বলতে পারি। ওকে স্যার, থ্যাংক ইউ। এই ফয়জাল আর কুরেশি এদের জন্য শিকার ধরে দেওয়ার কাজ করে হয়তো। ম্যাডাম, এদের কাজ খোঁজ খবর করাটাই হবে। গুড়গাঁও পুলিশের কাছে এদের সম্পর্কে কোনো খবর পাওয়া যেতে পারে। ফয়জাল আর কুরেশি চেনে ওদেরকে? হ্যাঁ জানি স্যার, ওরাও ক্লিনিকের জন্যই কাজ করতো। কোথায় পাবো ওদেরকে? সেটা তো আমি জানি না। ওরা ক্লিনিকে কমই আসতো, বাইরে থেকেই সব কাজ করতো। একটা জায়গায় বেশি দিন থাকতো না। ওরা ওদের কমিশন পেয়ে যেত স্যার। ওদের নম্বর আছে তোমার কাছে? আমরা এই কেসটার সব তথ্য হেলথ ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি। স্যার এটা অনেক বড় রকমের চক্র, অনেক দূর অবধি ছড়িয়ে আছে এদের কেসগুলো। আর এই ডক্টর বরুণ কাপুরের হয়ে অনেক নামী ডক্টররাও কাজ করতেন। দেখুন, আমরা তো সরাসরি এদের সঙ্গে কথা বলতেই পারি, বাট ডু নট টেক কেয়ার ওয়াইল হি টক টু দেম, কারণ এরা সবাই খুবই রেপুটেড মেডিকেল প্র্যাকটিশনার। এটাই তো অবাক হওয়ার ব্যাপার। আমরা তো এটাই জানতে চাইছি, এইভাবে জনপ্রকাশ্যে এত লোকের জানা সত্ত্বেও এই ব্যবসা এত বছর চললো কি করে? সালাম স্যার। স্যার, ফয়জাল আর কুরেশি জানতে পেরে গেছে যে রেড হয়েছে। ওরা দুজন কোনো গর্তে ঢুকে বসে আছে। ওরা দুজন যেখানেই থাক, আমার খবর চাই কিন্তু। একটা কথা তো শিওর, ওরা দুজন গুড়গাঁওয়ের বাইরে কোথাও যায়নি। আপনি একদিন সময় দিন, আমি ঠিক ওদের খুঁজে বার করব। তাড়াতাড়ি কর। কাল সব ডক্টরদের এখানে ডাকো। হ্যাঁ, আমি প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকতে বলেছি। ফয়জাল আর কুরেশিও কাল আমাদের হেফাজতে এসে যাবে। ম্যাম, ডিপার্টমেন্ট অফ ফরেন মিনিস্ট্রির সাথে প্যারিসের হাইকমিশনের যোগাযোগ হয়েছে। ওরা কালকে প্যারিসে ডক্টর বরুণের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবেন। কোনো খবর আছে? ম্যাম, এই ডক্টর বরুণ কাপুর, রতন কাপুর আর রমাকান্ত বানসাল এই তিনজনই বিভিন্ন স্টেটে এই ধরনের ইলিগাল অর্গান ট্রান্সপ্ল্যান্টের জন্য অ্যারেস্ট হয়েছে। 4টে স্টেটে, আর প্রত্যেকবার বেলে ছাড়া পেয়েছে, আর এখন এখানে কাজ করছিল। আমার বিশ্বাসই হয় না যে অথরিটিজ এর কোনো খবরই জানে না। এই অব্যবস্থার একটা সীমা থাকা উচিত। এটা হতে পারে কারণ নজর ওদের উপরে পড়েনি। হতে পারে যাদের কিডনি এরা চুরি করেছে বা নিয়েছে তাদেরকে টাকা দিয়ে চুপ করিয়ে দিয়েছে। এই জন্য আজ অব্দি কেউ কোনো কমপ্লেনই করেনি। এই অরুণ রঞ্জন কোনো টাকা পায়নি, ওর মনে হয়েছে যে ওকে ঠকিয়েছে, এই জন্যই ও আমাদেরকে জানিয়েছে। ছাড়ো, আগে যা হয়েছে তা হয়েছে। আমাদের এই কেসের তল পর্যন্ত যেতে হবে, শিকড় উপরে ফেলতে হবে এই র্যাকেটের। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অরুণ, তোমার ক্ষতটা পুরোপুরি এখন সেরে গেছে। এখনো ভীষণ দুর্বল ডাক্তারবাবু, ব্যথাও করছে। ওরা আমার কিডনি বার করে নিয়েছে স্যার। অরুণ, তুমি এক কাজ করো, 2-1 দিনের মধ্যে সোনোগ্রাফি করিয়ে নাও, তাহলেই বোঝা যাবে তোমার কিডনি বার করে নেওয়া হয়েছে কিনা। ঠিক আছে স্যার।
এত বড় একটা সিদ্ধান্ত নিলি, আমাদের জানালিও না। আচ্ছা, ওর বিয়ের জন্যে এইভাবে টাকা কামানোই কি একমাত্র রাস্তা ছিল? আরে নিজের কিডনি বেচে দিলি। এ কি করলি রে তুই বাবা? এখনো তোর সামনে পুরো জীবনটা পড়ে রয়েছে। আমি জানতাম না যে ওরা আমার কিডনিটাই বার করে নেবে। ডাক্তারবাবু বললেন সাবধানে কাজ করবে। এখন আমি সামান্য শ্রমিক, সাবধানে কি কাজ করব? গ্রামে আমার পরিবার রয়েছে, তাদেরকে টাকা পাঠাতে হয়, কিন্তু এখন আমি কি করে কাজ করব? আমার সংসার কি করে চালাবো? ওরা তো এটাও জানে না আমার সাথে কি হয়েছে। অরুণ, এজাজ আর লক্ষণ, এই তিনজনের জীবন তছনছ হয়ে গিয়েছিল। পুলিশ রেড করার ফলে এই তিনটি ঘটনা সামনে আসে। এমনই হয়তো আরো অনেক মানুষ আছেন যারা অর্গান ট্রেডের শিকার হয়ে থাকবেন, যাদের সাথে প্রতারণা হয়েছে, যাদের জীবন সমস্যায় ভরে উঠেছে। অন্যদিকে সেই সব মানুষও ছিলেন যারা এই চোরাপথে কিডনি তো পেয়েছিলেন, কিন্তু তারা এক অসফল অপারেশনের শিকার হয়েছিলেন। বাবা, আমাকে যে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে সেটা হয়তো এনাদের তুলনায় অনেক কম, যাদের কিডনি চুরি করে নেওয়া হয়েছে। হ্যাঁ মা, এটা ভেবেও আমার খুব কষ্ট হচ্ছে যে ওরা অন্যের কিডনি চুরি করে তোমার অপারেশন করেছে। ওরা এরকম কি করে করতে পারে? হয়তো সেই জন্যই কিডনি পেয়ে যাওয়ার পরও আজ পর্যন্ত আমার কোনো সুরাহা হয়নি। অঞ্জলি, 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 দেখো এখনো পুলিশের লোককে খুঁজছে। যখন এত করে কাঁদলাম, কাকুতি বিনতি করলাম এদের সামনে, আমার একটা কথাও শুনলো না। থানা থেকে বাইরে বের করে দিল আমাকে। কি বে সালা, তুই জানিস কার নামে অভিযোগ করছিস? উনি কত বড় ডাক্তার? স্যার, কালকে তো আপনিই বলছিলেন যে তদন্ত করবেন। ওই তদন্ত করেছি আমি, আর জানতে পেরেছি তুই মিথ্যা কথা বলছিস। ওনাকে ব্ল্যাকমেল করতে চাস? না সাহেব, সত্যি বলছি সাহেব। ফেজল নামে একটা লোক আছে, ওই বলেছিল যে আমার কাজ পাইয়ে দেবে। তারপর ডাক্তারি পরীক্ষার নামে কিডনিটাই চুরি করে নিল। সাহেব, আমি বড্ড গরিব মানুষ। ডাক্তারের কাছে গেলাম তো উনি বললেন আমার একটা কিডনি নেই, আগের থেকে আরো সাবধানে কাজ করতে হবে। এবার আপনি বলুন, জিনিসপত্র উঠাতে না বলে কাজ করবো কি করে? তোর এই মিথ্যে গল্পগুলো বন্ধ কর। কাল থেকে তোর এই মহাভারতটা শুনছি, আর তোর মতো লোকেদের স্বভাবই হচ্ছে ভদ্র লোকেদের নামে বদনাম দিয়ে ফায়দা তোলা। নিয়ে যাও একে। সাহেব, আমার কথা শুনুন সাহেব। সাহেব, আমার কথা শুনুন সাহেব। সাহেব, আমার কথা শুনুন সাহেব। গরিব লোকগুলো রক্ত চুষে টাকা কামাচ্ছে, পাপ লাগবে, আরে পচে মরবে। সাহেব, হ্যাঁ, আমি ওই ক্লিনিকে অনেকগুলো অপারেশন করেছি, কিন্তু আমি জানতামই না যে ডক্টর বরুণ কিছু ইল্লিগাল কাজ করছে। ওই ক্লিনিকের বাইরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বোর্ড লাগানো আছে, সেটা দেখে আপনার কখনোই মনে হয়নি যে কিছু গন্ডগোল আছে? আগে না, আমি তো ভেবেছিলাম ও ওই জায়গাটা ভাড়া নিয়েছে। ডক্টর কাপুর যথেষ্ট রেপুটেড ডক্টর। রিয়েলি? আমরা জানতে পেরেছি যে উনি কোয়ালিফাইড ডক্টরই নন, ব্যাচেলর ইন আয়ুর্বেদা। হোয়াট? নো, আই ক্যান্ট বিলিভ দিস। আমাকে ছাড়ুন, মেডিকেল কমিউনিটিতে ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করা হয়। যেসব লোকের কিডনি নেওয়া হয়েছিল তারা সবাই গরিব ছিল,
কারোর কাজের দরকার ছিল, কারোর সংসার চালানোর জন্য টাকার দরকার ছিল। আপনি এটা কখনো জানার চেষ্টা করেছেন যে ওই ডোনাররা কারা ছিল? দেখুন, আমি ওখানকার একজন ভিজিটিং ডক্টর ছিলাম, আর আমাকে শুধুমাত্র অপারেশনের জন্য ডাকা হতো। ব্যাস, আমি এটুকুই জানি। আপনি শুধু টাকা রোজগারের কথা ভাবতেন, সেটা যেভাবেই আসুক না কেন। তারপরে কি হয় না হয় তাতে আপনার কি যায় আসে? বাজে কথা এসব। উনি একজন সম্মানীয় ডাক্তার, শুধু দিল্লি কেন, মুম্বাইতে সবাইকে চেনে। আপনার এই সম্মানীয় ডক্টরদের অনেক স্টেটে পুলিশ রেকর্ডস আছে, অফকোর্স। এই কথাটা তো আপনি জানেন না নিশ্চয়ই। ডক্টরদের উপর অভিযোগ তোলা তো খুব সহজ ম্যাডাম। আপনি নিজে আমাদের জায়গায় থাকুন। পেশেন্টরা যখন খারাপ অবস্থা আমাদের কাছে আসে, তখন আমাদের প্রথম কাজ হয় ওকে সুস্থ করা। পেশেন্টদের রেকর্ড দেখার সময় কোথায় তখন? রিয়েলি? ট্রান্সপ্ল্যান্ট করার সময় 3 জনের এই ক্লিনিকে মৃত্যু হয়েছিল, একজনেরও রিপোর্ট লেখানো হয়নি। ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়া হয়। এত বড় নেটওয়ার্ক এটা, হোটেলের, কার সার্ভিসের। দেশ বিদেশ থেকে সেই সব পেশেন্টদের আনা হয় যাদের কিডনির প্রয়োজন আছে। আপনাদের মতো সোকল সম্মানীয় ডক্টরদের এটা মাথাতেই আসেনি, মেনে নিচ্ছি। কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টের নামের পেছনে ওই ক্লিনিকে যে ইল্লিগাল কাজ চলছে সেটাও আপনাদের নজরে এলো না। সব ডোনারকে রিসিভারের আত্মীয় দেখানো হয়েছে। অদ্ভুত বিষয় না? আপনাদের মধ্যে একজনও ডক্টর কখনো একটাও প্রশ্ন করলেন না যে এটা কি করে সম্ভব? দেখুন, আমরা টপ লেভেলের মেডিকেল প্রফেশনালস। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই পেশেন্টের চিকিৎসা করা। ওরা যা কিছু করছিল, আমি সেসব ব্যাপারে কিছু জানি না। মিসেস প্রগতি কাপুর, ইয়েস। মাইসেলফ শঙ্কর আইয়ার, ইনি আমার কলিগ রঞ্জিত মালিক। আমরা হাই কমিশন থেকে আসছি। এসব আপনি কি বলছেন? আমার হাজব্যান্ড তো একজন ওয়েল নোন ডক্টর। মিসেস কাপুর, আপনি যতই অবুঝন না কেন, এটা আপনি নিশ্চয়ই জানেন যে আপনার স্বামী এখন ওয়ান্টেডের তালিকায়। দেখুন, আমি জানি না যে এসব কি হয়েছে। ও তো বহুদিন ধরে আমার সাথে কন্ট্যাক্টে নেই। ঠিক আছে মিসেস কাপুর, সুট ইয়োরসেলফ। যদি কয়েকদিনের মধ্যেই ডক্টর বরুণ কাপুর গুরগাঁও ইনভেস্টিগেটিং টিমের কাছে সারেন্ডার না করেন, তাহলে শুধু ইন্ডিয়ারই নয়, সেই সঙ্গে আপনাদের প্যারিসের সমস্ত প্রপার্টি অ্যাটাচ করা হবে। আমরা এমবেসির সঙ্গেও কন্ট্যাক্ট করব। ধরা তো উনি পড়বেনই। দেখুন, আমি এখানকার সিটিজেন। আপনি এইভাবে আমাকে হুমকি দিতে পারেন না। আমি আপনাদের আগেই বলেছি যে আমি জানি না যে আমার হাজব্যান্ড এইসব করে, আর ও তো আমার টাচেও নেই। আমার মনে হয় যে এটা ওর কোনো রাইভালের কাজ, ওকে বদনাম করার জন্য। ওয়েল, আমরা অপেক্ষা করব এই ব্যাপারটায় আপনি কখন এসে আমাদের ইনফরমেশন দেবেন। তবে আপনাকে একটা কথা বলে রাখি, ওয়েট করার মতন ধৈর্য আমাদের একেবারেই নেই। উনি এখানকার সিটিজেন। যদি উনি মিথ্যা কথাও বলে থাকেন, তাও আমরা ওনার কাছ থেকে জবরদস্তি ইনফরমেশন নিতে পারি না। এই দেশের সিটিজেন্সদের কিছু রাইট আছে যেটা আমরা ভায়োলেট করতে পারি না। ফ্রেঞ্চ গভর্নমেন্টের কাছে ডকুমেন্টস পাঠিয়ে দিন। আমাদের খুব তাড়াতাড়ি প্রসিডিওর শুরু করতে হবে। সেটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। সমস্ত এয়ারপোর্টে স্পেশাল অ্যালার্ট জারি আমরা করে দিয়েছি। ডক্টর বরুণ কাপুর এখনো পর্যন্ত প্যারিসে এন্ট্রি করেনি। গ্রেট, থ্যাংক ইউ শঙ্কর। ম্যাম, ডক্টর বরুণ কাপুরের এই ধান্দার নতুন দুজন শিকারকে পেয়েছি। এই যে, আর ইনি হলেন স্বপ্না মিত্তাল। ইনি একজন কিডনি রিসিভার। 5 বছর আগে কুরেশি ডক্টর বরুণের সাথে এনার আলাপ করিয়ে দিয়েছিল, আর ওনার ক্লিনিকেই এনার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। তারপর কিছু কমপ্লিকেশনস হয়ে যায়, আর এর অবস্থা এখন খারাপ। আর দ্বিতীয়জনকে? এ হলো ভজন বগ্গা। ফয়জাল ওর সঙ্গে দেখা করে ওকে চাকরির টোপ দিয়েছিল। তারপর ওর কাছ থেকে ওর কিডনি চুরি করে নেয়। ও পুলিশে কমপ্লেনও করেছিল। পুলিশ অফিসার কে ছিল ওই পুলিশ স্টেশনের? পিআই মহেশ আগরওয়াল, দিল্লি পুলিশ। গেট মি অল দ্য ডিটেলস। খোঁজ নাও কেসটা ফলো কেন করা হয়নি। ওকে। পাসপোর্ট অথরিটিকে অ্যালার্ট করে দাও। হতে পারে ডক্টর বরুণ কাপুর আর রতন কাপুর
প্যারিস যাইনি, অন্য কোথাও গেছে। ইয়েস ম্যাম। ম্যাম, আমাদের ডক্টর বরুণ কাপুর আর রতন কাপুরের প্রপার্টি সিজ করার জন্য একটা পিটিশন দেওয়া উচিত। একদম। আর এই কাজটা এখনই শুরু করে দাও। ইন এ মিন হোয়েল, যে অপরাধীরা আমাদের হেফাজতে আছে তাদের জিজ্ঞাসাবাদ করো। জানতে হবে এর শুরুটা কোথায় আর এদের সবার কাজ করার পদ্ধতিটা কি। ডক্টর বরুণ কাপুর আর তার ভাই রতন কাপুরকে ধরার জন্য পুলিশ তাদের জাল বিছিয়ে দিয়েছিল। তাদের বাইরে বেরোনোর সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তবুও তারা আইনের হাতের বাইরে ছিল। ইতিমধ্যেই বরুণ কাপুর এই বেআইনি ব্যবসা কিভাবে চালাতো তার পুরো নকশা পুলিশের সামনে চলে আসে। কিভাবে শুরু হয়েছিল, এই ব্যবসা চালানো হতো কিভাবে, একে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল কিভাবে, আর এখনো পর্যন্ত কেন ধরা পড়েনি। আমাকে শুরু থেকে সবটা বলো, তোমাদের মধ্যে যে কেউ। সো ডিসাইড, হু ওয়ান্টস টু স্পিক ফার্স্ট? আমাদের কাছে প্রমাণ আছে, সাক্ষীও আছে। তোমরা খুব খারাপভাবে ফেঁসে গেছো, তো ডিসাইড করো তোমাদের মধ্যে রাজসাক্ষী কে হবে। কেননা যতক্ষণ আমি এই কেসকে কোর্ট পর্যন্ত না নিয়ে যাচ্ছি, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, আর না তো তোমাদের শান্তিতে বসে থাকতে দেব। আমি ডক্টর বরুণকে গত 6 বছর ধরে জানি। ডক্টর সাক্সেনা আমার সাথে ওনার পরিচয় করিয়ে দিয়েছিলেন, আর ডক্টর সাক্সেনা ওনাকে আগে থেকেই জানতেন। আসলে ওই ডক্টর বরুণ প্রথমে মুম্বাইতে কাজ করতেন, পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে অ্যাসিস্ট করতেন। উনি নিজের কাজ খুবই ভালোভাবে করতেন। উনি খুব তাড়াতাড়ি অপারেশন করতে শিখে ফেলেছিলেন আর নিজেই অপারেশন করতে শুরু করলেন। তার মানে এটা বোঝা যাচ্ছে সব ডক্টরদের খুব ভালো করে জানাই ছিল যে সে একজন কোয়ালিফাইড ডক্টর ছিলই না। উনি একজন অ্যাপ্রেন্টিস ছিলেন আর নিজের কাজ খুব ভালোভাবেই শিখে ফেলেছিলেন। অ্যাকচুয়ালি গুরগাঁওতে উনি আইন মেনেই ট্রান্সপ্লান্ট করতেন। নিজের ভাইকে সঙ্গে নিয়ে ক্লিনিক খুলেছিলেন। উনি অন্যান্য হসপিটালের এরকম ট্রান্সপ্লান্ট করা ডাক্তারদের লিস্ট বানিয়ে রেখেছিলেন। আস্তে আস্তে উনি নিজেই ট্রান্সপ্লান্ট করতে আরম্ভ করলেন, আর ওইসব ডাক্তারেরা স্ট্যান্ড বাইর জন্যে ওনাকে সাহায্য করতে আসতেন। কারণ কি, অপারেশনের পরে যেন কোনো গন্ডগোল না। আমার পুরো বিশ্বাস আছে যে এটা সবার জানা ছিল। এই ক্লিনিকে ট্রান্সপ্ল্যান্টের সময় 3 জনের মৃত্যু হয়েছিল। এই বেআইনি অর্গান ট্রেড কবে থেকে শুরু হয়েছিল আর কিভাবে? আইনতভাবে কাজ করতে করতে বরুণ এটা বুঝতে পারে যে কিডনির যত ডিমান্ড ছিল, ডোনারের খুব অভাব ছিল। টোহো অ্যাক্ট অনুযায়ী শুধু নিকটাত্মীয়ই কিডনি ডোনেট করতে পারবে। আইন তো সেটাই বলে। কিন্তু কিডনির অনেক ডিমান্ড আছে আমাদের দেশেও এবং অ্যাব্রডেও। কিডনি ফেলিয়ারের অনেক কেস আসে। এই দেখুন লেটেস্ট রিপোর্ট। এই প্রত্যেকটা নাম্বার আমি ভীষণ ভালোভাবে জানি। ডিম্যান্ড যদি এতটাই বেশি হয় তাহলে তার কেনার মূল্য খুব একটা কম হবে না। সেটা ঠিক ডক্টর সাক্সেনা, অনেক টাকা কামানো যাবে। আমি সেটা জানি রতন, কিন্তু এটা একটা বিরাট প্রবলেম আছে। সেটা কি? দেখো, কোনো কাজ বেআইনিভাবে করার একটা অন্য ব্যাপার, আর সেটা আইনত দেখানো একটা বিরাট ব্যাপার। আমাদের সব ডোনারদের পেশেন্টের আত্মীয় বলে পরিচয় দিতে হবে। যারা এতদিন ধরে কিডনির জন্য অপেক্ষা করে আছে তারা যে কোনো মূল্য দিতে রাজি হয়ে যাবে। আমরা কমপক্ষে একটা কিডনির জন্য 15 লাখ নিতে পারি, আর এই টাকায় তো এই কাজের সাথে যুক্ত সকলেরই ভালো রোজগার হয়ে যাবে। আমাদের একটা প্রপার নেটওয়ার্ক তৈরি করতে হবে। আমাদের সমস্ত রকম বিষয়গুলোকে, সেটা ছোটই হোক বা বড়ই হোক, পুরো নজর রাখতে হবে।
তার মানে এক বিশেষ নেটওয়ার্ক বানানো হয়েছিল। ডক্টর বনসাল, ল্যাব অ্যাসিস্ট্যান্ট অজিত গুলাটি, ডক্টর গ্রোভার, যার ডায়াগনস্টিক সেন্টার ছিল, ক্লিনিকের নার্স মেরি গোমস, আর দুজন গ্রাউন্ড লেভেল অপারেটর্স, ফ্যাজল আর কুরেশি, যারা শিকার খুঁজে আনার কাজ করত। সব ডিটেলে বলো, কে কে কি কাজ করত? ডক্টর বনসাল জয়সলমীরের ডাক্তার, কিডনি স্পেশালিস্ট। তাকে খবর দেওয়া হতো যে রিসিভারকে আর ডোনারকে। সে আসতো আর ডক্টর সাক্সেনার সঙ্গে মিলে অপারেশন করত। ডক্টর সাক্সেনা এই নেটওয়ার্কে শুধুই সার্জন হিসাবে ছিলেন না, এমনকি তার কাজ ছিল ডোনার এবং রিসিভারকে খুঁজে বার করা। অনেক হাসপাতালেরই তিনি কনসালটেন্ট ছিলেন, সেই সঙ্গে বেশ কিছু হাসপাতাল এবং মেডিকেল সেন্টারের গ্রাউন্ড লেভেলের এজেন্টদের সঙ্গেও জানাশোনা ছিল তার। মেরি গোমস, যিনি একজন কোয়ালিফাইড নার্স, অপারেশন অ্যাসিস্ট করত আর পোস্ট অপারেটিভ কেয়ারের দায়িত্ব ছিল তার উপর। সেই সঙ্গে ল্যাব অ্যাসিস্ট্যান্ট অজিতের সঙ্গে মিলে সে ডোনারদের নাম বদলে নকল আত্মীয় সাজানোর কাজটাও করে থাকত। অজিত গুলাটি, যে ওই ক্লিনিকের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিল, তার কাজ ছিল সমস্ত পেপারওয়ার্ক করা আর দেশ বিদেশ থেকে আসা পেশেন্টদের সব ধরনের সার্ভিস দেওয়া, তাদের মধ্যে কোঅর্ডিনেশন করা। ডক্টর গ্রোভার একটা ডায়াগনস্টিক সেন্টার চালাতো সে, আর তার সেন্টারেই রিসিভার এবং ডোনার দুজনেরই মেডিকেল পরীক্ষা হতো। এই কাজ সে একটা সিক্রেট অপারেশনের মতো করে থাকত, আর কোনো বিপদ বুঝতে পারলেই তৎক্ষণাৎ সবাইকে সতর্ক করে দিত। এরই সেন্টারে রিপোর্টে ডোনারদের নাম বদলানো হতো, যাতে তাদের পেশেন্টদের আত্মীয় বলে মনে করা হয়। ফয়জাল আর কুরেশি, এরা দুজন গ্রাউন্ড লেভেলের খুঁটি ছিল। কুরেশির কাজ ছিল বিভিন্ন হাসপাতালে গিয়ে কিডনির গ্রাহকদের খুঁজে বার করা, তাদের ট্রান্সপ্লান্টের জন্য রাজি করানো এবং তারপর তাদের রতনের কাছে নিয়ে আসা। একবার যদি সে ক্লায়েন্ট এবং ক্লিনিকের মধ্যে চুক্তি পাকা করে ফেলতে পারত, তখন ফয়জালকে সেই বিষয়ে খবর দিত। ফয়জাল একটা মোবাইল ইউনিট চালাতো, যেখানে রক্ত পরীক্ষা করার সব রকম যন্ত্রপাতি থাকত। সে এমন মজুর আর গরিব মানুষদের খুঁজত যাদের টাকার খুবই প্রয়োজন। সে তাদের চাকরির জন্য রাজি করাতো আর মেডিকেল পরীক্ষার বাহানায় তাদের ক্লিনিকে ভর্তি করে দিত। এর কাজ ছিল রিসিভার এবং ডোনারের ম্যাচ করিয়ে দেওয়া। দুটো ঝন্ডু চাই ফ্যাজল। ঝন্ডু একটা কোড ওয়ার্ড ছিল যা ডোনারদের জন্য ব্যবহার করা হতো, আর সাথে যদি ব্লাড গ্রুপ জুড়ে দেওয়া যায় তাহলে সেই ডোনারকে বলা হতো ঝন্ডু এ পজিটিভ, ঝন্ডু ও নেগেটিভ। আমি জানি এটা, যে তোমাদের এই ব্যবসার হেড ডক্টর বরুণ কাপুর আর তার ভাই রতন কাপুর। কিন্তু যতক্ষণ এদের দুজনকে পাওয়া না যায়, এটা মনে রেখো যে ফাঁসির দড়ি তোমাদের জন্য অপেক্ষা করছে। যদি বাঁচতে চাও তো পুলিশকে সাহায্য করো ওদের ধরে আনতে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দেখুন, আমি সব জানি না, তাই বলতে পারবো না। কিন্তু যদি ডক্টর কাপুর প্যারিসে না থাকেন তাহলে তো কি? উনি নেপালের অথরিটির সাথে কথাবার্তা চালাচ্ছিলেন। ওখানে আত্মীয় ছাড়া অন্য কারোর কিডনি নেওয়াটা বেআইনি নয়। ওখানে উনি হসপিটাল খুলতে চাইছিলেন। হতে পারে ডক্টর বরুণ কাপুর নেপালেই আছে। এদের সবার সাইন স্টেটমেন্ট নিয়ে নাও। অবশেষে পুলিশ ডক্টর বরুণ কাপুর যেখানে লুকিয়েছিল সেই ঠিকানার হদিশ পেল। প্যারিসে তার স্ত্রীর ওপর পুলিশের নজরদারি ছিল, আর ডক্টর বরুণ কাপুরের প্রপার্টি অ্যাটাচ করার আইনি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছিল, যাতে তার উপর চাপ বজায় থাকে। কিন্তু আদৌ কি তাকে নেপালে পাওয়া যাবে? স্যার, এই ইনফরমেশনটা পাক্কা আছে।
বলুন। ডক্টর কাপুর, আমাদের কাছে আপনাকে অ্যারেস্ট করে ইন্ডিয়া পাঠানোর অর্ডার আছে। আপনি ওখানে ওয়ান্টেড। মিসেস কাপুর, আমাদের আপনাকে এক্ষুনি ইন্ডিয়া পাঠানোর অর্ডার আছে। এই সবই মিথ্যে অভিযোগ। আমি কোনো বেআইনি কাজ করিনি। ডক্টর কাপুর, আপনার স্ত্রী ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনি যেখানকার সিটিজেন না, সেখানে আপনার অপরাধ ধরা পড়ে গেছে। আপনার ভাইয়ের সমস্ত প্রপার্টি আমরা বাজেয়াপ্ত করছি, আর আপনার সঙ্গীদের দল আপনার বিরুদ্ধে স্টেটমেন্টও দিয়েছে। আমি আবারও আপনাকে একই কথা বলবো যে এই সবই অভিযোগ মিথ্যে। আমি তো আপনাকে বললাম আমি কোনো বেআইনি কাজ বা অপরাধ করিনি। তাছাড়া আমি কখনো কাউকে ঠকাইওনি। আর আপনি যেসব অপারেশনের কথা বলছেন, সেই সব অপারেশন চলার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। ডক্টর কাপুর, আপনার বাঁচবার সমস্ত পথ বন্ধ হয়ে গেছে। ইয়েস ম্যাম। আমরা পাসপোর্ট অফিস থেকে জানতে পেরেছি যে আপনার কাছে দুটো পাসপোর্ট আছে। এক মিস্টার বরুণ কাপুরের নামে, আর দ্বিতীয়টা মিস্টার শৈলেন্দ্র কাপুরের নামে। শৈলেন্দ্র, যেটা তোমার আসল নাম। তুমি খুব চালাকির সঙ্গে তোমার আসা যাওয়ার টিকিট এইভাবে ফিক্স করেছো যে যদি তুমি ধরা পড়ে যাও তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো। কিন্তু মিস্টার শৈলেন্দ্র বরুণ কাপুর, কি হলো? ধরা তো তুমি পড়েই গেলে, আর খারাপভাবে ফেঁসেও গেছো। তোমার ভাই রতন কাপুরকে তো আমরা খুঁজে বের করব, ও যেখানেই লুকিয়ে থাক। বুঝেছো? আমি রতন কাপুর বলছি। আমি ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি রতন কাপুর বলছি। আমি হোটেল কৃষ্ণ থেকে বলছি। আমাদের কাছে ওদের বিরুদ্ধে জোরালো কেস আছে, কিন্তু আমরা আমাদের কেস আরো স্ট্রং করতে চাই, যাতে ওদের বেঁচে যাওয়ার কোনো সম্ভাবনাই না থাকে। আপনাদের মধ্যে কে কে সাক্ষী দিতে রাজি? ম্যাডাম, আমি তো আগেও এদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছি, কিন্তু এরা তো ওদের বিরুদ্ধে কিছুই করলেন না, উল্টে আমাকেই ধাক্কা দিয়ে বার করে দিলেন। ভজন, তোমার সঙ্গে খুব খারাপ হয়েছে। আমরা খোঁজ নিয়েছি তোমার কেসে তদন্ত কেন করা হয়নি। তখনই আমরা জানতে পারি যে ওই পুলিশ ইন্সপেক্টর মহেশ আগরওয়াল, যার কাছে তুমি কমপ্লেন করেছিলে, সে তদন্ত করতে ক্লিনিকে গিয়েছিল।
ক্লিনিকের বাইরে বোর্ডটা লাগানো আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের, ভেতরে কিছু একটা গন্ডগোল চলছে। চলো, আমার এই ক্লিনিকটার প্রত্যেকটা রেকর্ড চাই। আমি জানি এখানে কিছু একটা গন্ডগোল চলছে, আর বাইরের বোর্ডটা থেকেই সেটা বোঝা যাচ্ছে। আগে হ্যাঁ, এখানে যা হচ্ছে সব বেআইনি কাজ। ভালোই হলো যে নিজেই বলে দিলে। কিন্তু আপনি ভেবে দেখুন, ওই লোকটার অভিযোগটা বেশি গুরুত্বপূর্ণ নাকি সেটা যা আমি আপনাকে দিতে পারি? সেটা তো ডিপেন্ড করে তুমি কি দিচ্ছ তার উপর। বেআইনিভাবে তোমরা মানুষের কিডনি চুরি করছো, সেটা তো আর দাক্ষিণ্য করার জন্য করনি। ঠিকই বলছেন আপনি। 25 লাখ ডিল ফাইনাল করি। 30 লাখ। 30 লাখে পুরো মামলাটা এখানেই শেষ করে দেব। রাজি আছো? ঠিক আছে। ওই অফিসারের বিরুদ্ধে যথেষ্ট কড়া পদক্ষেপ নেওয়া হবে। ম্যাডাম, এই লোকগুলো অনেক টাকার মালিক। এনারা আমার কিডনি বিক্রি করেছিলেন। জানি না এরকম কত লোকের সাথে এনারা করেছেন। এনাদের তো কিচ্ছু এসে যায় না, শুধু টাকা দিলেই ছাড়া পেয়ে যাবেন। দেখে নেবেন আপনি। আমি কথা দিচ্ছি তোমায়, এবার এরা বাঁচবে না কিছুতেই। আমার উপর ভরসা রাখো। আমার তোমাদের সবার সাক্ষ্য দরকার হবে যখন এই কেস কোর্টে পৌঁছবে। তোমরা নির্ভয়ে তোমাদের সাক্ষ্য দিও। এবার এরা জেলে নিশ্চয়ই যাবে। অনেকগুলো মানুষকে ঠকানো হয়েছে। তাদের শরীরের অঙ্গ তাদের ইচ্ছের বিরুদ্ধে চুরি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কিছু মানুষকে এবার জীবনভর শুধু সংগ্রাম করতে হবে, কেননা এখন তাদের আগের মতো কাজ করার বা পরিশ্রম করার ক্ষমতা নেই। অন্যদিকে তাদের অঙ্গ যারা ছিনিয়ে নিয়েছে তারা আরামদায়ক জীবন কাটাচ্ছে। প্রাসাদের মতো বাড়ি, বড় সুইমিং পুল, গাড়ি, তাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়ে। মামলা আদালতে গড়িয়েছিল, কিন্তু সেই মানুষটির কি হলো যার অভিযোগের ভিত্তিতে অঙ্গ প্রত্যঙ্গের এই বেআইনি ব্যবসার ওপর থেকে পর্দা সরে গিয়েছিল? অরুণ রঞ্জন। আপনাকে ডাক্তারবাবু ভেতরে ডাকছেন। হ্যাঁ, রিপোর্টে কি আছে ডাক্তারবাবু? এটা পরিষ্কার অরুণ, তোমার অপারেশন হয়েছিল, কিন্তু তোমার কিডনি বের করা হয়নি। ওরা সত্যি কথাই বলেছে, তোমার ব্লাড গ্রুপ এবং টিস্যু রিসিভারের সঙ্গে ম্যাচ করেনি। পাঁচ বছর মামলা চলার পর 2013 সালে আদালত ডক্টর বরুণ কাপুর আর ডক্টর ধনঞ্জয় সাক্সেনাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড আর 75 লাখ টাকা জরিমানা দেওয়ার শাস্তি ঘোষণা করে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট অজিত গুলাটি আর এদের জন্য যারা স্বীকার ধরত সেই ফয়জল এবং কুরেশির 5 বছরের সশ্রম কারাদণ্ড আর 15,000 টাকা জরিমানা দেওয়ার শাস্তি হয়। ডক্টর বরুণের ভাই রতন কাপুর, ডক্টর বনসাল এবং ডক্টর গ্রোভার আর সেই সঙ্গে নার্স মেরি গোমসকে মুক্তি দেওয়া হয়। এদের 3 শিকার এজাজ সৈয়দ, লক্ষণ সিং আর ভজন ভাগ্যাকে কোর্ট লাখ টাকার উপর ক্ষতিপূরণ পাইয়েছে। অভিযুক্তরা 2008 সাল থেকেই আইনি হেফাজতে ছিল। 2013-তে অজিত, কুরেশি আর ফয়জল তাদের বরাদ্দ শাস্তির 5 বছর পূর্ণ করে ফেলেছিল, তাই তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। বাকি 2 অভিযুক্ত ডক্টর বরুণ কাপুর আর ডক্টর ধনঞ্জয় সাক্সেনা উচ্চ আদালতে আবেদনপত্র দাখিল করে। সেখানে তাদের ক্লিনিকে গাফিলতির কারণে ঘটা মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করা হয়, আর এই মামলায় তাদের 10 বছরের শাস্তি ঘোষণা করা হয়। 2014 শুরুর দিকে ডক্টর বরুণ কাপুর আর ডক্টর ধনঞ্জয় সাক্সেনা
দুজনকেই শর্ত সাপেক্ষে জামিনে ছেড়ে দেওয়া হয়। যেই মানুষদের ঠকিয়ে তাদের শরীর থেকে অঙ্গ চুরি করা হয়েছে তাদের জন্য কোনো ক্ষতিপূরণই পর্যাপ্ত নয়। কিন্তু এই কেসটা প্রকাশ্যে আসে সেই পুলিশ ফোর্সের কারণে যারা এর গোড়া পর্যন্ত যাওয়ার সংকল্প করেছিল। এই ব্যবসার অপরাধী আর তাদের পরিবার আজ এক লজ্জা এবং অপমানে ভরা জীবন কাটাচ্ছে। এই অপরাধীদের প্রতি কারো কোনো সহানুভূতি থাকতে পারে না। গরিব অসহায় মানুষকে শোষণ করা অপরাধ, তাদের অসহায়তার সুযোগ নেওয়া, তাদের কোনো পণ্যের মতো ব্যবহার করা ঘোর অপরাধ, আর সেই অপরাধের মূল্য চোকাতেই হবে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন টাকা জরুরি বটে, কিন্তু এতটাও নয় যে তার জন্য আমাদের মনুষ্যত্ব বিক্রি করতে হবে। জয় হিন্দ।